আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজ তোমাদের যে জিনিসটা বোঝাবো সেটা হচ্ছে ক্লাস 12-এর ভূমিরূপ প্রক্রিয়া। এবং বিষয়গুলো ভালো করে মন দিয়ে শুনবে, তাহলে বিষয়টা বুঝতে পারবে। পরপর ভিডিওগুলো তোমরা পেতে চাও তাহলে সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেল অঙ্ক স্টাডি সেন্টার। দেখো, আজ যে জিনিসটা তোমাদের বোঝানো হচ্ছে তাহলে সেটা কি? ভূমিরূপ প্রক্রিয়া। ভূমিরূপ প্রক্রিয়া বলতে কি বোঝো? ভূমিরূপ প্রক্রিয়া মানে আমরা যদি দেখি, ধরো একটা পার্বত্য অঞ্চল বা পর্বত, মালভূমি অঞ্চল এবং সমভূমি অঞ্চল, তাহলে দেখো আমাদের ভূমিরূপ বলতে বুঝি কোথাও পর্বত রয়েছে, কোথাও মালভূমি রয়েছে, কোথাও সমভূমি রয়েছে। এইগুলো কিভাবে গঠিত হয়, অর্থাৎ ভূমিরূপ কিভাবে গঠিত হয় তার প্রক্রিয়া সম্পর্কে জানতে হবে, তার প্রসেস পদ্ধতিগুলো জানতে হবে। সেটাকে বলা হয় কি? ভূমিরূপ প্রক্রিয়া। ভূমিরূপ প্রক্রিয়া ঘটে দুইভাবে, একটা হচ্ছে পার্থিব প্রক্রিয়া আর একটা মহাজাগতিক প্রক্রিয়া। তাহলে দেখো বিষয়টা কি বুঝলে না? ধরো এটা একটা পৃথিবীর অন্তর্নিহিত যে বিষয়, অর্থাৎ যে আন্দোলন বা আলোড়ন, তার মাধ্যমে যদি ভূমিরূপের উত্থান পতন নিমজ্জন ঘটে, অর্থাৎ ইন্টারফেস অর্থাৎ ভিতরের অংশ থেকে যদি ঘটে, সেটাকে বলা হয় অন্তর্জাত প্রক্রিয়া। আর মহাজাগতিক প্রক্রিয়া মানে পৃথিবীর, ধরো এটা পৃথিবী, এই পৃথিবীর বাইরের থেকে কোনো বস্তু পতিত হলো, অর্থাৎ ধরো উল্কাপাত ঘটলো এবং এখানে গর্তর সৃষ্টি করলো, তখন সেটা মহাজাগতিক প্রক্রিয়া। এই প্রক্রিয়া ভূমিরূপ প্রক্রিয়াকে তাহলে প্রথমত দুটো পার্টে ভাগ করছে, একটা হচ্ছে পার্থিব প্রক্রিয়া এবং মহাজাগতিক প্রক্রিয়া। পার্থিব প্রক্রিয়া মানে পৃথিবীর নিজস্ব প্রক্রিয়া, আর মহাজাগতিক প্রক্রিয়া মানে পৃথিবীর বাইরের থেকে পতিত হওয়া। এখন এই পার্থিব প্রক্রিয়াকে আবার দুই ভাগে ভাগ করে, একটা অন্তর্জাত প্রক্রিয়া, একটা বহির্জাত প্রক্রিয়া। তাহলে দেখো আমরা একটা পিকচারের মাধ্যমে কি দেখাচ্ছি, যে ভূমিরূপ প্রক্রিয়া, এই ভূমিরূপ প্রক্রিয়া প্রধানত কয় প্রকার না? দুইভাবে ঘটে থাকে, একটা হচ্ছে পার্থিব প্রক্রিয়া, একটা মহাজাগতিক প্রক্রিয়া। পার্থিব প্রক্রিয়া মানে কি বুঝছো? তাহলে পৃথিবীর অন্তর্নিহিত প্রক্রিয়া, অর্থাৎ পৃথিবীর ভিতর এবং পৃথিবীর বাইরে মানে ভূপৃষ্ঠের অংশের কথা বলা হচ্ছে। তাহলে দেখো পৃথিবীর ভিতরের কেন্দ্রের অংশ, অর্থাৎ সেখানে ম্যাগমার পরিচলন স্রোতের কথা বলা হচ্ছে। এবং ভূপৃষ্ঠ, এটা কি? ভূপৃষ্ঠ, এই ভূপৃষ্ঠে অনেক বহির্জাত প্রক্রিয়া ক্রিয়াশীল হয়ে থাকে। বহির্জাত প্রক্রিয়া ক্রিয়াশীল থাকে। এই দুটো পার্টকে বলা হয় পার্থিব প্রক্রিয়া। আর মহাজাগতিক প্রক্রিয়া মানে ধরো এটা পৃথিবীর বাইরের থেকে কোনো অংশ যদি অধঃপতিত হয় বা পড়ে বা ক্রিয়াশীল হয়, তাহলে যে অংশটা ঘটবে বা যে প্রক্রিয়াটা ঘটবে সেটা হলো মহাজাগতিক প্রক্রিয়া। এরপর দেখো পার্থিব প্রক্রিয়াকে দুই ভাগে ভাগ করছে, একটা অন্তর্জাত প্রক্রিয়া, একটা বহির্জাত প্রক্রিয়া। অন্তর্জাত প্রক্রিয়া মানে তোমাকে বলেই দিলাম, পৃথিবীর ম্যাগমার পরিচলন স্রোতের প্রভাবে বা পৃথিবীর অভ্যন্তরস্থ পাতের যে স্থিতাবস্থার পরিবর্তন, এর জন্য যে প্রক্রিয়া ঘটে থাকবে, তাহলে সেটা হলো তোমার অন্তর্জাত প্রক্রিয়া এইটা। আর বহির্জাত প্রক্রিয়া যদি বুঝতে চাও, সেটা কি বুঝলে? ধরো এটা পৃথিবীর বাইরের অংশে যদি কোনো ক্রিয়াশীল হয় প্রাকৃতিক শক্তি, এখানে কি কাজ করছে? প্রাকৃতিক শক্তি কাজ করছে। প্রাকৃতিক শক্তি। তাহলে প্রাকৃতিক শক্তির দ্বারা যদি ভূপৃষ্ঠের বাইরের অংশের যে ক্ষয়, তাহলে বহির্জাত প্রক্রিয়ার মধ্যে কি কি পাচ্ছ? ক্ষয়, বহন আর সঞ্চয়, এই অংশগুলো পাচ্ছ। তাহলে বহির্জাত প্রক্রিয়া মানে কি বুঝলে? ক্ষয়, বহন আর সঞ্চয়। আর অন্তর্জাত প্রক্রিয়ার মধ্যে পাচ্ছ কি? ম্যাগমার পরিচলন স্রোত, পাতের স্থিতাবস্থার পরিবর্তন। এবং এই অন্তর্জাত প্রক্রিয়াগুলো আবার দেখো দুইভাবে হয়ে থাকে, একটা ধীর আলোড়ন হয়, একটা আকস্মিক আলোড়ন হয়। ধীর আলোড়ন মানে দেখো ধীর আলোড়ন বলতে কি? প্রতিনিয়ত সংগঠিত হয়ে থাকে। এরপর এই আলোড়ন স্বভাবত আমরা বুঝতে পারি না, অথচ প্রতিনিয়ত ঘটে থাকে। যেমন ধরো পাত সংস্থান তত্ত্বতে তোমরা পেয়েছিলে কি? ধরো পাতগুলো একে অপরের থেকে কি হয় না কাছাকাছি আসতে পারে, আবার পাতগুলো একে অপরের থেকে দূরে চলে যেতে পারে। এই যে পাতের সঞ্চালন,
এটি একটি ধীর প্রক্রিয়া বা ধীর আলোড়ন বলা যায়। এই ধীর আলোড়ন আবার দুইভাবে সংগঠিত হতে পারে, একটা হচ্ছে মহীভাবক আলোড়ন, আরেকটা হচ্ছে গিরিজনিক আলোড়ন, গিরিজনিক। তাহলে দেখো, মহীভাবক কথাটির অর্থ হলো এপেরিস কথার অর্থ হলো তোমার মহাদেশ, অর্থাৎ যে আলোড়নের প্রভাবে একটা মহাদেশ গড়ে ওঠে তাকে বলা হয় মহীভাবক আলোড়ন। আর গিরিজনিক আলোড়ন কাকে বলে? না ওরোজেনেসিস। ওরস কথার অর্থ কি? না তোমার পর্বত, অর্থাৎ যে আলোড়নের প্রভাবে পর্বত গঠিত হয় তাকে কি বলা হয়? ওরোজেনেসিস। অর্থাৎ এই দুটো কিভাবে ঘটে সেটা একটা চিত্রের মাধ্যমে দেখাচ্ছি, সেটা দেখো। ধরো এটা আমি একটা পৃথিবী আঁকলাম, এই পৃথিবীর এইটা হলো স্পর্শক, মানে তার পরিধি বরাবর যে ক্রিয়াশীল আলোড়ন সেটা হলো স্পর্শক বরাবর আলোড়ন। আর পৃথিবীর কেন্দ্র বরাবর যে আন্দোলন হয় বা আলোড়ন হয় তাকে বলা হয় ব্যাসার্ধ বরাবর আলোড়ন। এই ব্যাসার্ধ বরাবর হলে একে বলা হয় মহীভাবক আলোড়ন। আর স্পর্শক বরাবর যদি হয়ে থাকে এটা হলো গিরিজনিক আলোড়ন। তাহলে বুঝতে পেরেছ? এই মহীভাবক আলোড়নের প্রভাবে এরপর কি কি ভূমিরূপ গঠিত হয় সেটা বুঝতে হবে। না মহীভাবক আলোড়নের প্রভাবে স্তূপ পর্বত গঠিত হয়, অর্থাৎ মহীভাবক আলোড়ন কিভাবে ক্রিয়াশীল হয়? ধরো এটা ভূমি, এটা ভূপৃষ্ঠ, এই ভূপৃষ্ঠের উলম্বভাবে ক্রিয়াশীল হয়, মানে ঊর্ধ্বমুখী হতে পারে বা নিম্নমুখী ক্রিয়াশীল হতে পারে, দুইভাবে হতে পারে। তাহলে ভূপৃষ্ঠের কি হয়? না এটা ভূত্বক, এটা ভূত্বক। তাহলে এই ভূত্বকে দেখা যাচ্ছে যে ঊর্ধ্বমুখী বল ক্রিয়াশীল হতে পারে, আবার নিম্নমুখী বল ক্রিয়াশীল হতে পারে। অর্থাৎ এইটি হলো তোমার এই ব্যাসার্ধ বরাবর আলোড়ন, অর্থাৎ সেটি মহীভাবক আলোড়ন। এই মহীভাবক আলোড়নের প্রভাবে ভূমিরূপ যদি উত্থিত হয় স্তূপ পর্বত হতে পারে, আবার নিমজ্জন হলে সেখানে গস্ত উপত্যকাও গঠন হতে পারে। অর্থাৎ মহীভাবক আলোড়নের প্রধান ভূমিরূপ হলো চ্যুতি, গ্রস্ত উপত্যকা, স্তূপ পর্বত, এই ধরনের। আর গিরিজনিক আলোড়নের প্রভাবে কি ধরনের ভূমিরূপ গড়ে উঠছে দেখো। যদি এটা ভূপৃষ্ঠ হয়, ধরো এটা ভূপৃষ্ঠ, এটা টোটাল ভূত্বক, এটা ভূত্বক, তাহলে এই ভূত্বকে দেখা যাচ্ছে কি না এটা অনুভূমিকভাবে ক্রিয়াশীল হয়, অর্থাৎ একে অপরের কাছাকাছি আসতে পারে আলোড়ন, আবার একে অপরের কাছ থেকে দূরে সরে যেতে পারে পাত সঞ্চালন, অর্থাৎ ভূপৃষ্ঠের সঙ্গে অনুভূমিকভাবে ক্রিয়াশীল হয়ে থাকে, যেটাকে বলা হয় স্পর্শক বরাবর ক্রিয়াশীল। অর্থাৎ এইভাবে যদি হয়ে থাকে তাহলে দেখা যাচ্ছে যে কি না পাতগুলো একে অপরের কাছাকাছি আসতে পারে। ধরো এইটা একটা পাত আর এইটা একটা পাত, দুটো পাত। তাহলে দুটো পাত একে অপরের অভিমুখে আসলে তখন কি হচ্ছে না এখানের শিলাস্তরে, পাললিক শিলাস্তরে প্রচণ্ড চাপ পড়ছে এবং ভাঁজ খেয়ে ভঙ্গিল পর্বতের উৎপত্তি ঘটতে পারে। আবার ধরো দুটি পাত কি হচ্ছে একে অপরের কাছ থেকে দূরে সরে যাচ্ছে, তাহলে দূরে সরে গেলে এখানে গ্যাপ তৈরি হবে, অর্থাৎ ফাটল তৈরি হবে, বা চ্যুতি বরাবর কি হবে ধীর গতিতে ম্যাগমা বেরিয়ে আসবে। অর্থাৎ এই ধীর গতিতে ম্যাগমা বেরিয়ে আসাকে বলা হয় যে বিদার অগ্নুদ্গম। এই বিদার অগ্নুদ্গমের প্রভাবে মনে রাখবে এখানে শৈলশিরা গঠন হবে, শৈলশিরা যাকে বলা হয় সামুদ্রিক শৈলশিরা। অর্থাৎ এটা হলো এক নম্বরটা দেখো, এটা হলো অভিসারী পাত সীমানা, দু নম্বরটা হলো প্রতিসারী পাত সীমানা। তাহলে অভিসারী পাত সীমানায় কি হচ্ছে তোমার ভঙ্গিল পর্বত গঠন হচ্ছে, আর দু নম্বর প্রতিসারী পাত সীমানায় কি গঠন হচ্ছে না সামুদ্রিক শৈলশিরা গঠন হচ্ছে এবং সমুদ্র বক্ষের বিস্তৃতি ঘটবে। ক্লাস 11-এ পড়েছিলে, এটার ফলে কি হয় সমুদ্র বক্ষের বিস্তৃতি ঘটে। তিন নম্বর রয়েছে একটা বিষয়, তিন নম্বর ধরো দুটো পাত, একটা পাত এবং আরেকটা পাত নিরপেক্ষভাবে একে অপরের পাশ কাটিয়ে চলে যাচ্ছে, তখন কি হচ্ছে এখানে তীব্র সংঘর্ষ হতে পারে, ফলে কি ভূমিকম্প হতে পারে। যেমন সান আন্দ্রিজ চ্যুতি এলাকায় এখানে সান ফ্রান্সিসকো শহর ধ্বংস হয়ে গেছিল, অর্থাৎ এখানে কি তীব্র ভূমিকম্প এবং সংঘর্ষজনিত চ্যুতির শিলাস্তরের বিক্ষেপ লক্ষ্য করা যায়। এখন একটা
এই পৃথিবীর অভ্যন্তরস্থ যে ম্যাগমার ক্রিয়াশীলতার জন্য কি কোথাও ভূমিকম্প ঘটে থাকে বা ধরো কোথাও আগ্নেয়োচ্ছ্বাস ঘটছে, এইগুলো হলো, বা সমুদ্র তলের, ধরো এখানে সমুদ্রতল, এই সমুদ্রতল বসে যাওয়া, এইগুলো হলো তোমার ভূবিপর্যয়। তাহলে ভূবিপর্যয়ে কী কী পাচ্ছ? ভূমিকম্প, অগ্ন্যুৎপাত, আগ্নেয়োচ্ছ্বাস, পাত সঞ্চালন, সমস্থিতিক আলোড়ন, এই ধরনের বিষয়গুলো পেয়ে থাকছ ভূবিপর্যয়ে। তাহলে যদি মহীবাবক এবং গিরিজনিক আলোড়নের পার্থক্য বলে, তাহলে পার্থক্য তোমরা কি কি পাবে সহজেই? তাহলে মহীবাবক যদি দেখা যায় আর এখানে গিরিজনিক আলোড়ন যদি দেখা যায়, তাহলে কি পার্থক্য পাচ্ছ? না, মহীবাবকে তোমার ব্যাসার্ধ বরাবর মানে তোমার ব্যাসার্ধ বরাবর ক্রিয়াশীল হচ্ছে, আর গিরিজনিক স্পর্শক বরাবর ক্রিয়াশীল হচ্ছে, এটা ব্যাসার্ধ বরাবর হচ্ছে, আর তোমার এটা পৃথিবীর স্পর্শক বরাবর হয়ে থাকছে। 2 নম্বর কি পাচ্ছ? এটার উত্থান হতে পারে, নিমজ্জন হতে পারে। আর গিরিজনিকে কি পাচ্ছ তুমি? না, এটা ভূমিরূপের সঙ্গে অনুভূমিকভাবে ক্রিয়াশীল হয়ে থাকে। মহীবাবকের ফলে 3 নম্বর কি পাচ্ছ? না, একটা মহাদেশের গঠন হয়ে থাকতে পারে। আর এখানে তুমি কি পাচ্ছ? গিরিজনিকের প্রভাবে পার্বত্য অঞ্চল গঠন হতে পারে, পার্বত্য অঞ্চল অর্থাৎ পর্বত গঠন হতে পারে। এইভাবে মহীবাবকের ফলে ভূমিরূপ গঠনের দেখতে পাচ্ছ কি স্তূপ পর্বত হতে পারে, গ্রস্ত উপত্যকা, ধরো স্তূপ পর্বত গঠন হতে পারে, পাশে গ্রস্ত উপত্যকা গঠন হতে পারে। কিন্তু গিরিজনিকের প্রভাবে তুমি কি কি পাচ্ছ? না, কোথাও ধরো ভঙ্গিল পর্বত, বা কোথাও ধরো শৈলশিরার গঠন, বা সমুদ্রবক্ষের বিস্তৃতি, বা তীব্র সংঘর্ষজনিত ভূমিকম্প, এখানে ভূমিকম্প হতে পারে, বা চ্যুতি এলাকা এখানে দেখা যেতে পারে। যদিও মহীবাবক আলোড়নে চ্যুতিও দেখা যায়। অর্থাৎ গিরিজনিক আলোড়নের প্রভাবে তুমি বুঝতে পারছো শিলাস্তরে ভাঁজ একটা বড় ফ্যাক্টর, অর্থাৎ ভাঁজ সৃষ্টি হয়। এখন একটা শব্দ ভূগোলে পাবে সমস্থিতিক আলোড়ন, ঠিক আছে, আইসোস্ট্যাটিক মুভমেন্ট। এটা কি সমস্থিতিক আলোড়নটা কি? দেখো, আমরা স্বভাবতই জানি যে পর্বত, মালভূমি এবং সমভূমি এবং সমুদ্রতল যদি আমরা এটা ধরে রাখি ভূমিরূপের উচ্চতার ফাংশনে, তাহলে দেখো কে উঁচু সব থেকে? পর্বত উঁচু। কেন পর্বত উঁচু? এখানে সমস্থিতিক আলোড়নে বলা হয় যে পর্বতের এলাকায় ঘনত্ব কম, অর্থাৎ যে জিনিসের ঘনত্ব কম হবে মানে এখানে ঘনত্ব কম, তাই উচ্চতা বেশি, উচ্চতা বেশি। তাহলে যে জিনিসের ঘনত্ব কম হয় সে জিনিসের উচ্চতা বেশি। আবার যে জিনিসের ঘনত্ব খুব বেশি, তার হাইট কম হবে, অর্থাৎ সমভূমি। দেখো এখানে কি ঘনত্ব বেশি, স্বভাবতই কি হলো হাইট, উচ্চতাটা দেখো উচ্চতা কম। এই ব্যালেন্সটা সবসময় ম্যাগমা স্তরের উপরে রাখতে চাই। ম্যাগমা, ধরো এখানে ম্যাগমা এইখানে এই ম্যাগমার উপরে ভূমিরূপ এই ব্যালেন্সে সবসময় রাখতে চাই। কি ব্যালেন্স? ঘনত্ব বেশি যুক্ত এলাকা উচ্চতা কম হবে, আবার ধরো যেখানের ঘনত্ব কম সেখানে উচ্চতা বেশি হবে। এখন দেখা গেল কোনো এলাকার চাপ হ্রাস হলো, ধরো পর্বত থেকে ক্ষয় পেয়ে এই পর্বতটির চাপ হ্রাস হয়ে গেল। তাহলে চাপটি যখনই এখানে ধরো ক্ষয় পেয়ে এইটি এসে দাঁড়ালো, তাহলে ক্ষয় পেয়ে এইটি এসে দাঁড়ালে কী হলো? নিশ্চয়ই এর চাপ, এখানে যে চাপটা দিচ্ছিল ভূমিরূপের সেই চাপটা নেই। তাহলে চাপ যখনই নেই তখনই কি হবে? এই প্রতিপূরণ তলটি উপর দিয়ে উঠতে থাকবে। অর্থাৎ দেখো এই ক্ষয়জাত পদার্থটি কোথায় আসবে? নিচু এলাকায় এসে চাপ দিবে। অর্থাৎ দেখো সমুদ্র তলে এইখানে যেই পেজটায় চাপ দিবে, অর্থাৎ প্রতিপূরণ তলে যেই চাপ দিবে, এই প্রতিপূরণ তল থেকে ম্যাগমা হচ্ছে ঊর্ধ্বমুখী চাপ দিবে কোথায়? না, পর্বতের এলাকার প্রতিপূরণ তলে। আবার এই পর্বতকে উচ্চতা সম্পন্ন করে দেয়। এই আলোড়নকে বলা হয় সমস্থিতিক আলোড়ন। অর্থাৎ সব সময় ভূমি বা ভূমিরূপের উচ্চতা একটা মানে বেস লেভেলে থাকতে চাই সবসময়, এটাকে বলা হয় সমস্থিতিক আলোড়ন। অর্থাৎ সমস্থিতিক আলোড়ন বলতে এটাই বুঝলে ঘনত্বর সঙ্গে উচ্চতার একটা ফ্যাক্টর। এরপর আরেকটি আলোড়ন রয়েছে যেটা হচ্ছে ইউস্ট্যাটিক আলোড়ন। ইউস্ট্যাটিক আলোড়ন মানে কি? ধরো
ধরো এটা পার্বত্য এলাকা, এটা সমভূমি হয়ে এটা সমুদ্রতল। এখন এটা ধরো সমুদ্র, এই সমুদ্র যদি ধরো এর যদি আয়তন বেড়ে যায় তাহলে জল ধারণ ক্ষমতা বেড়ে গেল এর। আবার যদি এর আয়তন কমে যায় তাহলে জল ধারণ ক্ষমতা কমে গেল, মানে সি লেভেলের উচ্চতা কিছুটা বেড়ে গেল। আবার ধরো সমুদ্র যদি গভীর হয়ে যায় তাহলে কি না জলতল নিচে নেমে গেল। তাহলে দেখা যাচ্ছে যে সমুদ্র এইখানে আগে সি লেভেলটা ছিল, অর্থাৎ এইখানে সমভূমিটা এইখানে ছিল, অর্থাৎ এইখানে আর ক্ষয় হচ্ছিল না। যেই জলতল নিচে নেমে গেল, অর্থাৎ দেখো এইখান থেকে এইখান পর্যন্ত ক্ষয় করার সম্ভাবনা বেশি থাকছে। অর্থাৎ এইখান থেকে কতটা ক্ষয় হবে, এই অংশটা পুরো ক্ষয় করবে। এই যে সমুদ্র তলের আয়তন বৃদ্ধি বা কমে যাওয়া, হ্রাস পাওয়া, গভীরতা বৃদ্ধি বা হ্রাস পাওয়া, তার সঙ্গে যে আরও আলোড়ন সৃষ্টি হওয়া, অর্থাৎ ভূমিরূপ প্রক্রিয়ার গঠন কাজ অ্যাক্টিভ হওয়া, তাকে বলা হচ্ছে তোমার ইউস্ট্যাটিক আলোড়ন। বহির্জাত প্রক্রিয়ায় তোমার ক্লাসিফিকেশনে ছিল না একটা পার্থিব প্রক্রিয়া, পার্থিব প্রক্রিয়ার মধ্যে কি কি পাচ্ছ, একটা তোমার পাচ্ছ যে ধীর আলোড়ন আর একটা আকস্মিক আলোড়ন। আকস্মিক আলোড়নগুলো বলে দিয়েছি, ভূমিকম্প, অগ্নুৎপাত, আগ্নেয়োচ্ছ্বাস এই ধরনের। দেখো এরপর দেখো বহির্জাত প্রক্রিয়া রয়েছে। তাহলে আমরা কি দেখেছি, পার্থিব প্রক্রিয়ার দুটো পার্ট। তাহলে পার্থিব প্রক্রিয়ার দুটো পার্ট কি কি পাচ্ছ, একটা অন্তর্জাত একটা বহির্জাত। তাহলে অন্তর্জাত মানে কি, ইন্টারফেসে যে কেসগুলো ঘটেছিল সেইগুলো, অর্থাৎ কি কি সেখানে ভূমিকম্প, অগ্নুৎপাত, আগ্নেয়োচ্ছ্বাস সেগুলো ঘটলো। এখন পৃথিবীর বাইরের অংশে যেগুলো ক্রিয়াশীল হচ্ছে প্রক্রিয়াগুলোকে, সেগুলোকে বলা হয় বহির্জাত প্রক্রিয়া। এর বহির্জাত প্রক্রিয়ার এজেন্ট কে কে না নদী, বায়ু, হিমবাহ, এইগুলো সব এর এজেন্ট, এগুলো কাজ করে। তাহলে নদী, বায়ু, হিমবাহ কটা ধারে কাজ করে, তিনটি। একটা ক্ষয় কাজ করে, দুই বহন কাজ করে, আর তিন সঞ্চয় কাজ করে। তাহলে দেখো ক্ষয়, বহন, সঞ্চয়ের মধ্যে এই প্রাকৃতিক শক্তির কাজগুলো বা বহির্জাত প্রক্রিয়ার কাজগুলো ঘটে থাকে। এরপর একটা শব্দ রয়েছে পর্যায়ন। এই পর্যায়ন কথাটি প্রথম ব্যবহার করেছিল জে.কে. গিলবার্ট, বুঝতে পেরেছ, এবং পরবর্তীকালে স্যালিসবেরি এবং চেম্বারলিন এগুলোকে ব্যাখ্যা বা বিস্তৃতি করে। এখন পর্যায়ন মানে কি, ধরো একটা পার্বত্য এলাকা আর ধরো এটা সমুদ্র তলের নিচু এলাকা, তাহলে পর্বতে কি হবে, সবসময় ক্ষয় হবে। ক্ষয় প্রাকৃতিক শক্তি, অর্থাৎ এটা প্রাকৃতিক শক্তির দ্বারা পড়াচ্ছি। পর্যায়ন পদ্ধতিটা কি, ধরো এই উচ্চ পার্বত্য অঞ্চল, এখান থেকে সবসময় ক্ষয় হবে। এই ক্ষয় পদ্ধতি কী কীভাবে হতে পারে না, ক্ষয়গুলো দেখবে প্রথমে ঘটবে আবহবিকার। আবহবিকার মানে কি, আবহাওয়ার উপাদান দ্বারা, অর্থাৎ উষ্ণতা, আর্দ্রতা, বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ, মানে উষ্ণতা, আর্দ্রতা, বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ নয়, মানে উষ্ণতা, আর্দ্রতা, বৃষ্টিপাত, এই আবহাওয়ার উপাদানগুলোর দ্বারা শিলা যখন চূর্ণ বিচূর্ণ হবে বা বিয়োজিত হবে, মানে রাসায়নিক বিক্রিয়ার দ্বারা বিয়োজিত হতে পারে, যখন বিয়োজিত হবে তখন তাকে আবহবিকার হবে। আবহবিকার মানে এইখানে যে শিলাস্তর, এই শিলাস্তর চূর্ণ বিচূর্ণ বা বিয়োজিত হয়ে গেল। পরবর্তীকালে এজেন্ট রূপে কে কাজ করতে পারে, প্রাকৃতিক শক্তি। প্রাকৃতিক শক্তি কি করে, এই পদার্থগুলিকে অন্যত্র অপসারিত করে নিয়ে যায়, অর্থাৎ ক্ষয় করে। তাহলে বোঝা যাচ্ছে একটা এলাকা উচ্চভূমি ক্ষয় পেতে পেতে তার উচ্চতা হ্রাস পায়, আর সেই ক্ষয়জাত পদ্ধতিগুলো কি হয় না এক জায়গায় অবতল অংশে এসে সঞ্চয় হয়। তাহলে এখানে হলো সঞ্চয়। অর্থাৎ দেখো উঁচু এলাকায় ঘটছে ক্ষয় আর নিচু এলাকায় ঘটছে সঞ্চয়। তাহলে এইটা পরবর্তীকালে কি হবে, একটা বেস লেভেলে আসতে চায়, অর্থাৎ সি লেভেলের ক্ষয়চক্রের শেষ সীমায় আসতে চাই। তাহলে এটা তখন কি হবে না, পর্বতটা ধরো এটা আস্তে আস্তে কি হলো, কমে গেল উচ্চতা, অর্থাৎ উচ্চতা কমতে কমতে এটা এই জায়গায় আসলো, আর এইটার উচ্চতা বাড়তে বাড়তে এটা দেখা গেল এই জায়গায় চলে এলো। তাহলে দেখো একদিকে ক্ষয় হওয়ার ফলে কি হলো না, এর উচ্চতা কমলো, আর এদিকে অবনমিত অংশের উচ্চতা বাড়লো, দিয়ে দেখো একটা সি লেভেলে আসতে চায়। এইটাকে বলা হয় পর্যায়ন। অর্থাৎ একটা ক্ষয়, এই মানে তোমার ক্ষয়, উচ্চভূমি ক্ষয় এবং নিচুভূমি সঞ্চয়, এর দ্বারা কি করে পর্যায়ন প্রক্রিয়াটা সম্পন্ন হয়। দেখো পর্যায়ন আবার দুটো প্রসেসে ঘটে থাকে, একটা হচ্ছে অবরোহণ আর একটা হলো আরোহণ।
অবরোহণ আরোহণ সিস্টেমটা কি দেখো, ধরো একটা উঁচু ভূমি আর একটা নিচু ভূমি, তাহলে উঁচু ভূমি কি হয় না উঁচু ভূমি ক্ষয় হচ্ছে, অর্থাৎ এটা নগ্নিভবন হচ্ছে। আর নিচু ভূমিতে কি হচ্ছে, সঞ্চয় হচ্ছে। সঞ্চয় হলে এর কি হচ্ছে, ভূমির উচ্চতা বৃদ্ধি পায়, উচ্চতা বৃদ্ধি পায়। আর এখানে কি হয়, উচ্চতা উচ্চতা হ্রাস পায়, হ্রাস। তাহলে দেখো, ক্ষয় বা নগ্নিভবন প্রক্রিয়া বা আবহবিকার অ্যাক্টিভেট হওয়ার পর এখানে কি অনেক ধরনের প্রক্রিয়া চলতে থাকে। কি কি দেখো, এক হচ্ছে আবহবিকার, দুই হচ্ছে তোমার ক্ষয়ীভবন, তিন হচ্ছে পুঞ্জিত ক্ষয়। এই টোটাল ফাংশনকে বলা হয় নগ্নিভবন। তাহলে বলো কাকে নগ্নিভবন বলে? আবহবিকার, পুঞ্জিত ক্ষয় এবং ক্ষয়ীভবন, এই তিনটা প্রক্রিয়াকে একত্রে বলা হয় নগ্নিভবন। অর্থাৎ এইখানে উচ্চভূমিতে কি হয় না নগ্নিভবন ঘটে বা ক্ষয়ীভবন ঘটে, ফলে উচ্চতা হ্রাস পায়। আর এই ক্ষয়জাত পদার্থ নিচু এলাকায় কি হয় না সঞ্চয় হয়, ফলে উচ্চতা বৃদ্ধি পায়। যার উচ্চতা বৃদ্ধি পায় অর্থাৎ সঞ্চয় কার্য ঘটে, এই প্রক্রিয়াকে বলা হয় আরোহণ। কি বলে? আরোহণ। আর যে প্রক্রিয়ায় তোমার উচ্চতা হ্রাস পাচ্ছে অর্থাৎ ক্ষয় পাচ্ছে, এই প্রক্রিয়াকে বলা হয় অবরোহণ। তাহলে কি ভূমিরূপের যদি ক্ষয় পায়, উচ্চতা হ্রাস পায়, তাকে বলা হয় অবরোহণ। আর ভূমিরূপের ক্ষয়জাত পদার্থ সঞ্চয় করে উচ্চতা বৃদ্ধি পেলে তাকে বলা হয় কি আরোহণ। তাহলে পর্যায়নের দুটো পার্ট, একটা হলো অবরোহণ, একটা হলো আরোহণ। এই দুটা পদ্ধতির দ্বারাই একটা সি লেভেলে আসতে চাই, তখন তাকে বলা হবে তোমার কি পর্যায়ন। বুঝা গেল?